নমস্কার, সকলকে কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়েছে। কাল মহালয়া ছিল, আজ দেবীপক্ষে পদার্পণ করেছি আমরা। নানান মানুষ নানান সময়ে দুর্গাকে নানানভাবে দেখেছেন, প্রত্যেকের দেখা আলাদা। হ্যাঁ, অবশ্যই যদি আমি পণ্ডিতদের কথা ধরি বা বিভিন্ন ক্ষেত্রে যারা প্রথিতযশা তাদের কথা ধরি, কবি সাহিত্যিকদের কথা ধরি, এই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা মানে কিন্তু এক অর্থে আমাদের পিতৃতর্পণ শুধু নয়, স্মৃতিতর্পণ। রবিবার ছিল, কাল আমরা শোনাতে পারিনি আপনাদের এই কথা, আজ মহিলা মহলে শোনাবো সেই কথা। একেবারে এক অন্য স্মৃতিতর্পণ। যিনি করবেন তার নাম এবং তার মায়ের নাম আমাদের বাংলা সাহিত্যে অত্যন্ত গর্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, বা বলা যায় পাঠক সমাজে খুব আদৃত। বিশেষ করে তার মাকে আমরা যেভাবে পাই, তার মায়ের নাম। আর আরেকটা কথা, একটু একটু এগোলে সেটা আপনারা বুঝতে পারবেন। আগে আমরা বরঞ্চ সেই প্রসঙ্গে আসি যে কার কথা শোনাবো এবং কে শোনাবেন। আমার স্টুডিওতে আজকে দেবীপক্ষের প্রথম সূচনাতেই যাকে দিয়ে আমরা এবারের পুজো স্পেশাল অনুষ্ঠান সেটা শুরু করছি, তিনি হলেন অধ্যাপক, লেখিকা, প্রাবন্ধিক রোহিণী ধর্মপাল। আর এই ধর্মপাল বলার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে যে নামটা ভীষণভাবে এসে পড়ে সেটা হলো গৌরী ধর্মপাল। তার কথা আজকে বলবেন রোহিণী ধর্মপাল। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। যেহেতু এটা দেবীপক্ষের সূচনার অনুষ্ঠান, আমি একটু প্রতিবাদের কথা দিয়ে শুরু করব কিন্তু যে এই দেবীপক্ষে কেন, প্রত্যেক দেবীপক্ষেই আমাদের মনে রাখা উচিত যে এটা শুধু একটা আনন্দের উদযাপনের সময় নয়, আমাদের প্রত্যেকের মধ্যে দুর্গাকে জাগিয়ে তোলার একটা প্রয়াস। শুধু বাহ্যিক আড়ম্বর বা বাহ্যিক পুজো, অঞ্জলি ইত্যাদি নয়। আর যেহেতু এটা স্মৃতিতর্পণ দিয়ে শুরু করছি, এবং যে কোনো ক্ষেত্রে আমার এই মাতৃ পরিচয়টা দিতে আমার খুব শ্লাঘা বোধ হয় যে আমি গৌরী ধর্মপালের কন্যা। কারণ শুধু তার পাণ্ডিত্য, মেধা, জ্ঞান নয়, জীবনে আমি তাকে দেখেছি এমন একজন মানুষ রূপে যিনি মনে আচরণে এক। এটা বহু তথাকথিত প্রথিতযশা মানুষের মধ্যে আমি পাইনি বা পাই না। এখানে আমরা কোনো নাম করব না, কিন্তু বুঝতেই পারছো এরকম অনেকেই আছেন। সেই জন্যেই আরো বেশি করে, এবং মা যেহেতু অত্যন্ত শিশুপ্রিয় একজন মানুষ ছিলেন, শিশুদের বোঝা কিন্তু সহজ নয়, শিশুদের আমরা বড্ড অবহেলা করি। তো মা শিশু সাহিত্যিক সার্থক অর্থে হয়ে উঠেছিলেন, বড় হয়েও শিশুদের মতন করে বুঝতে পারার জন্য। আর আমি মায়ের কাছে দুর্গার যে ব্যাখ্যা শুনেছি, যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক, যেরকম ধরো সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন হীরক রাজার দেশেকে আমরা বলি যে চিরকালীন, সেটা হচ্ছে দুর্গা এমন একটা কঠিন দুর্গম পথ যেটা আমাদের পার হতে হয়। সেই পথ যিনি পার করতে পারেন তিনিই দুর্গা। এবার এই কঠিন পথটা কি? এটা কি খুব একটা চড়াই উতরাই যুক্ত পাহাড়ি বা পিছল রাস্তা? না, তার থেকেও আসলে দুর্গম। এই দুর্গম রাস্তাটা হচ্ছে তোমার মনের। আচ্ছা, এই মনের অন্ধকার যদি দূর করতে পারি, মনের যে অন্ধকার, মনের যে কোনো নেতিবাচক যে কামনা, বাসনা, লোভ, কাম, এগুলো আমাদের সকলেরই আছে, কিন্তু এগুলোই যখন বেড়ে যায়, লোভ থাকা অস্বাভাবিক নয়, কাম থাকাও অস্বাভাবিক নয়, কিন্তু সেটাই যখন অসংযত হয়ে যায় এবং আমাদের মধ্যেকার যে অহম, যেটা আমাদের যে কোনো ভালো কাজ করতেও সাহায্য করে, সেই অহমটাই যখন বাড়তে বাড়তে এমন একটা শিখরে পৌঁছে যায় যখন মনে হয় আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর। মহিষাসুর শব্দের ব্যাখ্যা হচ্ছে মহৎ এষণা যুক্ত। মহৎও কিন্তু সবসময় সৎ বা ভালো হয় না। সেই মহৎ এষণাটা যখন আমিত্বকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে, তখনই আমরা অসংযত হয়ে পড়ি যে কোনো কাজে। এবার
দুর্গা হচ্ছে সেই অন্তরের যে অসৎ অন্ধকার দিক, অসৎ অন্ধকার এবং সেটাকে বধ লাভার করে। মতো উদ্গীরণ হতে থাকা যে দম্ভ, সেই পথটাকে পেরিয়ে তাকে বধ করা। ফলে আমরা যে কোনো কেউ, নারী পুরুষ ট্রান্স স্কোয়ার, যে কেউ, যে কোনো মানুষ আমরা দুর্গা হতে পারি, মহিষাসুরও হয়ে থাকতে পারি, আবার নিজেরাই দুর্গা হয়ে উঠতে পারি। বাহ, এরকম ব্যাখ্যা যদি দেবীপক্ষের সূচনায় পাই, সত্যি সত্যি মনে হয় যে দেবীপক্ষটা একেবারে অন্য ডাইমেনশন, অন্য পথ ধরে বোধহয় চলবে। আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে, যেটা বললেন আপনি, যে গৌরী ধর্মপাল মানেই না আমাদের শিশু সাহিত্যের সঙ্গে ভীষণভাবে জুড়ে থাকা। এই এত পণ্ডিত একজন মানুষ, এত তার পাণ্ডিত্য, তার আগে প্রথম যখন এই নামটার সঙ্গে পরিচয় হয়, তখন আমার মনে হয়, আমার মতো অনেকের না এটা জানার ইচ্ছা, যে এই ধর্মপাল পদবিটার সঙ্গে কি কোনোভাবে ইতিহাস জড়িয়ে আছে? ব্যক্তিগত ইতিহাস জড়িয়ে আছে, আচ্ছা। ভারতীয় প্রাচীন ইতিহাস নয়, অর্থাৎ আচ্ছা, গোপাল আচ্ছা। ধর্মপাল পাল বংশ নয়। ও আচ্ছা। অনেকে ধর্মপাল বলতে বৌদ্ধ ধর্মপাল হ্যাঁ। তাও বোঝেন, তাও নয়। এটার খুব সহজ ব্যক্তিগত একটা গল্প আছে, যে আমার বাবারা গুজরাট থেকে এসেছিলেন কয়েকজন বন্ধু স্বাধীনতা সংগ্রামের সময় এখানে পশ্চিমবঙ্গে, গুজরাট থেকে, এবং গুজরাটি হয়েও তারা কিন্তু সহিংস আন্দোলনের পক্ষেই ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তারা ঠিক করলেন যে তাদের কাজ শেষ হয়ে যায়নি, কারণ শুধু ইংরেজরা চলে যাওয়াটাই তো একমাত্র কাজ নয়, তারপরে দেশটাকে গড়ার কাজ যে যেভাবে যেটুকু পারে। তো তারা ঠিক করলেন যে সামাজিক কিছু কাজে ব্রতী হবেন, এবং তখনই নিজেদের নাম আর পদবি পাল্টে নিলেন, ধর্মপাল পদবিটাকে নিলেন। যে আমরা ধর্ম, এই ধর্ম মানে কিন্তু কোনো পুজো আচ্চা করার ধর্ম নয়, এই ধর্ম হচ্ছে মানব সেবার ধর্ম, মানুষের পাশে থাকার ধর্ম। সেই ধর্ম পালন করে যারা, ধর্মপাল। ও এবার মোটামুটিভাবে আমার বাবা ছাড়া প্রায় প্রত্যেকেই আবার ফিরে গেছিলেন যে যার নিজের জগতে, আবার সেই পুরনো নাম পুরনো পদবিতে, কিন্তু আমরা ওই ধর্মপাল হয়ে এখনো রয়ে গেছি। অর্থাৎ এখানেও একটা ছক ভাঙার ইতিহাস কিন্তু আছে, বৈকি। এবং অদ্ভুতভাবে একজন মানুষ যে ছক ভেঙেছেন, তার সঙ্গে আরেকজন ছক ভাঙা মানুষেরই কোথাও দেখা হচ্ছে। এবারে একটু জানতে চাই যে যে দিকটা আমাদের, আপনি ছাড়া তো এভাবে গৌরী ধর্মপালের প্রতি আলো ফেলতে কেউ পারবে না। অনাবিষ্কৃত গৌরী ধর্মপালকে যদি আবিষ্কার করতে চাই, যে তার এই যে দেখাটা, সংস্কৃত সাহিত্য পড়ে এই দেখাটার জন্ম কোথা থেকে? এটা কি তিনি পারিবারিক সূত্রে পেয়েছিলেন, নাকি বিবাহ সূত্রে পেলেন? পারিবারিক সূত্রে কিছুটা বলতে পারো, কিছুটা বোধহয় মায়ের নিজস্ব ভাবনার জায়গাটা। মানে আমরা তো থিওরিটিক্যালি পড়ি যে মেধাবী কাদের বলে, সেই মেধাবীদেরও ঊর্ধ্বে, মানে সেই তত্ত্বেরও ঊর্ধ্বে যদি ওঠা যায়, তাহলে বোধহয় গৌরী ধর্মপালকে খানিকটা চেনা যাবে। যেমন ঋষি বলতে আমরা যাদের বুঝি, যে যিনি জ্ঞানের সমস্ত চড়াই উতরাই পেরিয়ে গেছেন, অথচ জ্ঞানের অহংকারটুকু তার মধ্যে নেই। তিনি জেনেছেন, কিন্তু জেনেছেন বলে তার কোনো দম্ভ নেই, তারাই ঋষি। যেমন রবীন্দ্রনাথ, যেমন আমি গৌরীকেও ঋষি বলে মনে করি। এবার মায়ের চিন্তাধারাটা এমন ছিল যে মা নিজেও নিজের মনের জানলা দরজাগুলো খুলে দিয়েছিল, আমারও মনের জানলা দরজাগুলো কিন্তু খুলে দিয়েছিল, কোনো উপদেশ দিয়ে নয়, নিজের আচরণে ছোট ছোট জিনিস দেখিয়ে। ছোট ছোট বলতে এতটাই ছোট ছোট, যেমন ধরো মাকড়সার জালে সকালবেলা শিশির পড়েছে, সূর্যের আলো এসে পড়ে ঝিকিমিকি করছে, সেই মাকড়সার জাল দেখিয়ে মা আমাকে প্রথম শিখিয়েছিল যে সৌন্দর্য কি। মাকেও কখনো দেখিনি অলংকার পড়তে, আমারও অলংকারের প্রতি কোনো আলাদা করে আকর্ষণই নেই, কারণ আমি তো অলংকার কি সৌন্দর্য কি ওই মাকড়সার জালে দেখে নিয়েছি। তার ফলে ওই উপনিষদে আছে না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বৃহৎ থেকে বৃহত্তর। বৃহৎ থেকে বৃহত্তরতে কখনো যেতে পারবো কিনা জানি না, কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরর মধ্যেও যে সম্পূর্ণ একটা জগৎ থাকতে পারে, সেই ধারাটা মা আমার হাতে তুলে দিয়ে যেতে পেরেছে। আপনি তো একমাত্র মেয়ে, এবার যখন না, আমার দাদা আছে, কিন্তু মায়ের এই ধারাটা, এটা আবার আমার একটা খুব গর্ব যে আমি সেইটাকে
বুঝতে পেরেছি কিছুটা অন্তত, বা ধারণ করেছেন ওই আবারও। কিছুটা। এবার কখনো মনে হয়নি, ধরুন গৌরী ধর্মপাল যার মা, এত পণ্ডিত, এত পড়াশোনা করেন সারাক্ষণ, কখনো কি সন্তান হিসেবে মনে হয়েছে মায়ের ওপর রাগ হয়েছে, বা বেড়ে ওঠার সেই অনুভূতিটা কেমন ছিল? মা গৌরী ধর্মপাল, পড়ুয়া গৌরী ধর্মপাল, যার এত জ্ঞানের বিস্তৃতি, কোথাও কি কোনো সময় বাধা তৈরি হয়েছে, কুণ্ঠাবোধ হয়েছে এরকম? জ্ঞানের বিস্তৃতি তো আমি কখনো বুঝিনি, কারণ মা তো জ্ঞানটা বিতরণ করছেন আমাদের এইভাবে। বুঝেছি বাইরের জগতে গিয়ে, যখন আমি রেজাল্ট তত ভালো করছি না বা যে কোনো কিছুতে ব্যর্থ হচ্ছি, তখন বাইরে থেকে শুনছি গৌরী ধর্মপালের মেয়ে তুমি এমন। এখন আমি ভাবছি বাবা কি এমন হলো ব্যাপার, অথচ সেটাই যখন ফিরে মায়ের কাছে আসছি, মা ভীষণ সহজে আমাকে সব কিছুতে আপন করে নিচ্ছে। এবং যেটা একটু বলি, এটা এখনকার মা বাবাদের যেটা সব থেকে সমস্যা, যে কারণে সন্তানদের নিয়েও সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মা বাবারা সন্তানের ব্যর্থতা মেনে নিতে পারেন না সহজে। অথচ গৌরী ধর্মপাল, যিনি কোনোদিনও প্রথম ছাড়া দ্বিতীয় হননি, তিনি মেয়ে বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারেনি, কোনো ক্লাস টেস্ট ইত্যাদি নয়, সেটাতেও এতটুকু তার মধ্যে কোনো বিকার দেখা যায়নি। বরঞ্চ সেদিন আরও আদর যত্ন করে আমাকে আমার পছন্দের খাবার খাইয়েছেন, যাতে আমার মনে কোনো রকম আত্মবিশ্বাসের অভাব না দেখা দেয়। মানে কোনো সময় যাতে রোহিণী ধর্মপালের মনে না হয় যে মা আমাকে অবহেলা করেছে। একেবারে আজকে যে কথাটা আপনি বলছেন, এই বিশ্বাসের বীজটা সেদিন তিনি উপ্ত করে দিয়েছিলেন একেবারে আপনার মধ্যে। মানে আজকের যে আমি হয়েছি যে আমার মধ্যে যে আত্মবিশ্বাস দেখছো, সেটা কিন্তু আমার ওই তথাকথিত ফেল করার দিনে তৈরি হয়েছে। এটা কোন ক্লাস? দুবার, ক্লাস 5, ক্লাস 7 অঙ্কে। এটা আমি আমার কলেজের মেয়েদেরও বলি, মানে এটা বলতে আমার গর্ববোধ হয়, এটা বলতে হ্যাঁ, স্বাভাবিক, কারণ হ্যাঁ। মানে এই ওই যে বললাম যে এখানে দাঁড়িয়ে আপনি বলতে পারছেন এই জন্য যে আপনার কোথাও মনে হচ্ছে না আপনার মা আপনাকে অবহেলা করেছে। শুধু তাই হয়তো নয়, এটার সঙ্গে পুরো জীবনের ব্যর্থতার আসলে কোনো যোগই নেই, বরং ব্যর্থ হওয়া ভালো। অন্ধকারকে যদি না জানি, আলোকে কি করে জানবো? ছোটবেলায় আমাদের লোডশেডিং হওয়ার পর যখন আলো আসতো, কি আনন্দ হতো। তো সেই অন্ধকারকেও তো জানতে হবে, তবে তো আলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমাদের আনন্দ দিতে পারে, সেটা আরো বেশি করে বুঝবো। গৌরী ধর্মপালের আলো যখন একটু একটু করে রোহিণী ধর্মপালের গায়ে এসে পড়তে থাকলো, তখন সেই আলোর কোন ছটা তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? এটা বলা এত মুশকিল, কারণ সামগ্রিকভাবেই তার মধ্যে একটা হচ্ছে যে কোনো কাজ, যে কোনো প্রত্যেকটা কাজই অত্যন্ত হাসি মুখে মন দিয়ে করা, এবং জীবনের যে কোনো খুব নেতিবাচক ক্ষণকে ততটা গুরুত্ব না দেওয়া। মায়ের মতন আমি ওরকম পারিনি, কিন্তু মা চলে যাওয়ার পর আরও নানা কিছু ব্যক্তিগত কারণে আমি অসম্ভব হতাশায় ভুগেছি। বেশ কয়েক বছর ধরে আমার প্রাথমিক ওষুধ হয়েছে মায়ের ডায়েরি পড়া, যেখানে মায়ের পুঙ্খানুপুঙ্খ সব লেখা, কিন্তু কোনো একটা দিন, সেই দিনটা হয়তো ভালো যায়নি কোনোভাবে, সেই পাতাটা ফাঁকা, কিন্তু কারোর প্রতি কোনো নালিশ নেই, কোনো অভিযোগ নেই। বাহ, কত বড় শিক্ষা এটা! আর ওই যে বললাম, যে কিছু মানে মিষ্টির বাক্স আসতো আমাদের সময় ছোটবেলায় দড়িতে বেঁধে, গোলাপি মতো একটা দড়ি, রাবার ব্যান্ড তো তখন ছিল না, সেই দড়িটাও না মা সুন্দর করে যত্ন করে পাকিয়ে রেখে দিত। আমরা হয়তো তখন হাসতাম, তুমি এটাও রেখে দিচ্ছ। তারপরে ওয়ার্ক এডুকেশন বা যে কোনো একটা কাজে দড়ি লাগতো, মাকে বলতাম মা দড়ি দাও, মা বলতো ওই তো এখানে আছে। ওটাও ততটাই যত্নের সঙ্গে। এবং লেখাপড়া, নিজের লেখালেখি, কোথাও বলতে যাওয়া, সঙ্গে সমান হাসি মুখে বড়ি দেওয়া, আচার করা, নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করা, আমাদের নিয়ে পড়তে বসানো, এবং সেই পড়তে বসানোটা সম্পূর্ণ অন্যরকম। এবং মায়ের যে 3 ভাই বোন, কল্যাণী বসু, বাণী বসু আর তপন চৌধুরী, বাণী বসুকে তো চেনোই, তাদের কাছেও যদি কখনো শোনো, মায়ের পড়ানো ছিল ছোটদেরকে যে ঠিক ছোটদের জিনিসই পড়াতে হবে সবসময় এমন নয়। মা হয়তো 3 ছোট ভাই বোনকে নিয়ে পঞ্চতন্ত্রের গল্প বলছেন বা ঝিন্দের বন্দির গল্প বলছেন, বলছেন যে তোমার যে জায়গাটায় সব থেকে ভালো লেগেছে সেখানকার একটা ছবি আঁকো বা সেখানকার একটা বর্ণনা দাও তোমার মতন করে। এটা কিন্তু রবীন্দ্রনাথও করতেন। ছোটদের ক্লাসে এসে এলিয়েট পড়াচ্ছেন, শেলি পড়াচ্ছেন, অন্য সব বিদ্যা দিগ্গজ মাস্টারমশাইরা
হয়তো ক্লাস 3 বাচ্চাদের পেছনে। রবীন্দ্রনাথ এসে লিয়েট পড়াচ্ছেন, কি বা করবেন? হ্যাঁ, কিন্তু রবি ঠাকুর কিন্তু এটা মনে করতেন যে এই যে চোখ কান মন খোলার অভ্যাস, কল্পনা করতে শেখার অভ্যাস, সবটা হয়তো তুমি সচেতনভাবে ধরতে পারছো না, কিন্তু কোথাও যে একটা অলৌকিক সৌন্দর্য রয়েছে, সেইটা ছোটরা একটু যদি ধরতে পেরে যায় তাহলেই তারা অন্যরকম হয়ে বেড়ে উঠবে। ঠিক একই জিনিস আমি মায়ের কাছে পেয়েছি এবং ওই 3 ছোট ভাই বোনও পেয়েছে। অর্থাৎ বীজটা ফেলে দিয়েছেন উনি। একদম। আসলে আজকের অনুষ্ঠানের পরতে পরতে আমার মনে হয় যারা শুনছেন তাদের কাছে আমারও এই আজকের অনুষ্ঠানটা আমার নিজের কাছেও এত প্রাপ্তির একটা অনুষ্ঠান যে যে কথাই আপনারা শুনবেন তার কোনো একটা অংশ তুলে যদি জীবনে কাজে লাগান, সত্যি সত্যি বোধহয় জীবনটা অন্য খাতে বইতে পারে। যে একটা বীজ আপনাকে ফেলে যেতে হবে, বীজটা যদি আপনি ফেলে দিতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন সেটা ঠিক গাছ হয়ে বেরোবে। তারপর সেটাকে জল দিয়ে সার দিয়ে নিশ্চয়ই ফুলও তাতে হবে। শুধু বীজটুকু ফেলার কাজটা করতে হবে নিজেদের মতো করে। সেটাই আমরা যদি আমাদের খুলে মতো দেওয়া, করে জানলা দরজাগুলো খুলে দাও, তাহলে ঠিক সেখানে যদি কখনো ঝড়ও ওঠে, ঝড়ও তো শান্ত হয়ে যায়, তো যদি ঝড় ওঠে উঠুক, যদি একটু বন্যায় জল উপচে পড়ে পড়ুক, কিন্তু নদীর জল, হাওয়া, আলো, বাতাস ঢুকুক, সব তো কিরম বদ্ধ হয়ে যাচ্ছে। যখন আমাদের মধ্যে বিশেষ করে সবাই বলা যায়, যখন বাংলা সিনেমা একটা দেখলাম, সেই সিনেমাতে এলো যে মহিলা পুরোহিত বিষয়টা, তখন আরো বেশি করে একটু ঘাঁটাঘাঁটি করার পর বেশি করে জনমানুষে বলবো আমি, আমাদের খুব ছোট না করে যদি আরেকটু বড় পরিসরটাকে করে নিই, তখন এই চর্চাটা বেশি করে উঠতে থাকলো যে মহিলা পুরোহিত, এবং তখন থেকে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে গৌরী ধর্মপালের নামটা জনমানুষের একটু বেশি করে এলো। সেই জায়গাটায় যদি একটু আলোকপাত করেন যে প্রথম এই পৌরোহিত্যের প্রথা এবং সেই প্রথায় মহিলা হিসেবে তার যে কীর্তি বা তার যে অবদান, সেই জায়গাটা। দেখো, প্রথম কথা হচ্ছে গৌরী কোনোদিনও নিজে দাবি করেননি তিনি প্রথম মহিলা পুরোহিত। এত বড় একটা দেশ, প্রায় 1005 বছরের যার একটা সমৃদ্ধ ইতিহাস, যেখানে ঋগ্বেদেই আমরা একাধিক নারী ঋষির নাম পাই, যেখানে আমরা জানি না যে এই বিয়ের যে সূক্তটি, সেই সূক্তটি একজন নারী ঋষির লেখা, সূর্যা ছিল তার নাম, সেইখানে দাঁড়িয়ে যে নিজেকে প্রথম বলে সে মূর্খ ছাড়া আর কিছুই নয়। মা যেটা করেছিলেন, মা বাবার বিয়ের সময় মারা চেয়েছিলেন খুব ঘরোয়া একটা অনুষ্ঠান হবে, তো এই বিবাহ সূক্ত থেকেই অনির্বাণ ছিলেন বেদের খুব পণ্ডিত একজন মানুষ, রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন লাইফ ডিভাইনের বাংলা অনুবাদ করে দিব্য জীবন। সেই অনির্বাণকে বলেছিলেন ছোট করে একটা এডিট করে 1 ঘন্টার মধ্যে একটা অনুষ্ঠান তৈরি করে দিতে, বিবাহের অনুষ্ঠান, এবং তাকেই পৌরোহিত্য করতে। সেই অনির্বাণ এবং তার সঙ্গে আরেকজন নারায়ণী দেবী, তারা দুজন মা বাবার বিয়ের ওই পৌরোহিত্যের কাজটা করেছিলেন। সেখানে শুধু সংস্কৃত মন্ত্রই উচ্চারিত হয়েছিল, বা বৈদিক ভাষায় আরো ঠিক করে বললে। এই ফাঁকে একবার থামাবো, মা বাবার পরিচয়টা কিভাবে হয়েছিল বলতে পারো ওই অনির্বাণের সূত্রে। আচ্ছা, বাবাদের কাছে অনির্বাণ থাকতেন, এবং ওই যেরকম ফুলের সৌরভ কিছুতেই লুকোনো যায় না, মৌমাছিদের কাছে তুমি হয়তো সেই সৌরভটা পাচ্ছ না, কিন্তু যে মৌমাছি সে কিন্তু ওই ছোট্ট ফুলের সৌরভও কোথায় আছে খুঁজে নেবে। সেই রকম মা আর বড় মাসি দুজনেই সংস্কৃতের মানুষ ছিলেন, তারা ঠিক খুঁজে নিয়েছিলেন যে এইরকম একজন এসেছেন যিনি বেদ বিশেষজ্ঞ। তো সেইখানে গিয়ে আলাপ এবং প্রেম এবং পরিণয়। হ্যাঁ, কারণ গৌরী ধর্মপালের আগে গৌরী চৌধুরী ছিলেন, সেই জায়গা থেকে ধর্মপালে পরিবর্তিত হওয়া, এই ইতিহাস এইখানের জায়গায় না জানলে হয় না। এবং ওটাই হচ্ছে ওই বিয়ের পুরো প্রথাটার যে শুরু, সেইটা গৌরী ভাবলেন যে আচ্ছা, এই মন্ত্রগুলো, মা বেদের মন্ত্রকে কবিতা বলতেন, কারণ সত্যি এক একটা অত্যন্ত সুন্দর কবিতা, তো এই কবিতাগুলো তো কেউ মানেই বোঝে না, নয় ঠাট্টা করে, নয় অতিরিক্ত ভক্তি করে বা ভয় করে, ভালো কিন্তু কেউ বাসে না। তাহলে আমি যদি এটার বাংলা করি এবং ওই রকমই পদ্য ছন্দে, তাহলে কেমন হয়? এইবার প্রথম গৌরী ঢুকছেন এই কাজটাতে, বাংলা পদ্যে অনুবাদ। এর আগে বিধুশেখর শাস্ত্রী কিন্তু গদ্যে অনুবাদ করে গেছেন, রবীন্দ্রনাথ সেইভাবে অনেক বিবাহ দিয়েছেন, কিন্তু পদ্যে কিন্তু এই প্রথম হলো।
এই জায়গাটাতে প্রথম বলা যায়, মা কখনো বলেননি, আমি বলতে পারি। এবার ঠিক ওই একইভাবে এই ফুলটারও সন্ধান কেউ কেউ তখন পেয়ে গেলেন, যদিও তখন সোশ্যাল মিডিয়া ইত্যাদি কিছুই নেই। মোটামুটি 1980-র দশকে থেকে কেউ কেউ মাকে ডাকতে শুরু করলেন। তার মধ্যে যেটা সব থেকে সাড়া ফেললো 90-এর দশকে বাণী বসুর মেয়ের বিয়ে, অপর্ণা সেনের বড় মেয়ে কমলিকার বিয়ে, সে দুটোতে বেশ কাগজে এলো। তারপরে এরকম আরও কিছু বিবাহের কাজ মা করেছেন। তারপরে মা অসুস্থ হয়ে পড়লেন 1994 সালে, স্ট্রোক হলো, ব্রেন স্ট্রোক। তারপরে 2008-09 নাগাদ মায়ের 2 ছাত্রী মায়ের কাছে এলেন এইভাবে বিয়ে দিতে পারেন কিনা তার অনুমতি চাইতে। তো মায়ের তো সবসময় সব কিছুই ওপেন। তো মা বললেন হ্যাঁ। আর আমি তখন অতটাও বড় নই, কোনো অসুবিধেই নেই, আর আমি তো সংস্কৃতের লোকও নই। তো ঠিক আছে, তারা বিয়ে দিতে শুরু করলেন। মা চলে গেলেন 2014-য়। তাঁরা হঠাৎ 2018-য় বলতে শুরু করলেন এই পুরো পদ্ধতিটা নাকি ওদের তৈরি, এমনকি এই অনুবাদটা পর্যন্ত ওদের করা। এইবার তো কোথাও আমাকে একটা পথে নামতেই হবে। প্রতিবাদটা আমার একটু রক্তে আছে আর কি। অন্য কোনো পথ পেলাম না সোশ্যাল মিডিয়া ছাড়া। সেখানে লিখলাম, বহু মানুষ এলেন সেখানে বলতে, এবং তারা মূল যে কথাটা বললেন যে গৌরীদির বিয়ে দেওয়া তো আমরা দেখেছি, ঠিক আছে আমরা যা জানলাম এর কাছে আর যাবো না, কিন্তু করতে হলে তাহলে কোথায় যাব। সেই 2018-য় আমার প্রথম প্রবেশ, যে সত্যি তো শুধু নেতিবাচক কথা বলে তো কোনো লাভ নেই, যদি না আমি একটা ইতিবাচক উপায় তুলে দিতে পারি। মানে মায়ের এই দিকটায় আপনি তখন থেকে এলেন, তার আগে আপনার কোনোদিন মনে হয়নি? প্রথম এলাম মায়ের নামটা পুনরুদ্ধার করতে। আচ্ছা, মায়ের বিরুদ্ধে যে চক্রটা চলছে সেটাকে আটকানোর পর আমি ভেবেছিলাম ফিরে যাব, কিন্তু দেখলাম এই বিয়ের নাম করে এখনো সমাজ কি অসম্ভব অন্ধকারে মেয়েদের নিয়ে, এবং সেইখানে আবার আমার অন্য লড়াই শুরু হলো। এমনিতেই পুরো বিয়ে একটা রিগ্রেসিভ প্রথা, একেবারে পিতৃতান্ত্রিক একটা প্রথা। সেইখানে প্রতিটা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেও, প্রতিটা ওই মন্ত্রের ফাঁকে ফাঁকেও এরকম সমস্ত কথা নিয়ম রয়েছে যেগুলো অসম্ভব অপমানজনক একটি মেয়ের জন্য। এবার সেইগুলোকে বাদ দিতে হবে। প্রথমেই তো একজন আমার কথা শুনবেন না, একটু জমি পেয়ে গেলাম, আস্তে আস্তে বাদ দিতে শুরু করলাম। যেমন একেবারে সাধারণ একটা কথা দিয়ে বলি, পাতা আড়ালে আসা, পান পাতার আড়ালে। যে কোনো পাতা হচ্ছে, যে কোনো পাতা প্রজননের প্রতীক। যেহেতু সন্তানের জন্য, বংশধরের জন্যেই বিয়ে নামক প্রথাটি শুরু হয়েছিল, সেটাই কিন্তু চলছে এখনো। অর্থাৎ একটি মেয়ে আসছে না, কিন্তু আসছে একটি গর্ভ। আচ্ছা, তাহলে এইভাবে দেখতে থাকলেন। সমাজ সেভাবেই দেখছে তো একটি মেয়েকে, ওই জন্যই পান পাতা দিয়ে মুখ আড়াল করা। আচ্ছা, এই ডাইমেনশনে দেখাতে গিয়ে, এইরকম ভাবে দেখাতে গিয়ে প্রতিবাদের বা প্রতিরোধের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, আমি তো হিন্দু ধর্মকে উচ্ছন্নে দিচ্ছি, এদিকে হিন্দু ধর্মকে উচ্ছন্নে দিচ্ছি, ওদিকে আবার নাকি পিতৃতান্ত্রিকতাকেও বই চলেছি। দুপক্ষ থেকেই আমার কাছে বা এই যে কথাটা আপনি বলছেন, মানুষ তো জানতে চাইবে যে কি দেখে আপনার মনে হচ্ছে। জাস্ট গুগলে দেখো পাতা কোন সিম্বলিক অর্থ বহন করে, ফার্টিলিটির। একেবারে বিজ্ঞানসম্মত কথা, কারণ পাতা না থাকলে তো গাছ এগোবে কি করে, তারপরে ফুল ফল হবে কি করে। তো পাতা মানেই ফার্টিলিটির সিম্বল, যে কোনো জায়গায় খোঁজ করলেই পাবে। অর্থাৎ সবাই তো শুনতে শুনতে ভাবে যে আপনার ব্যাখ্যা আমি মানবো কেন, সেই ব্যাখ্যার সঙ্গে তো একটা কোথাও যৌক্তিকতা থাকতে হবে, সেই ব্যাখ্যার সঙ্গে আগে লিখে যাওয়া বা সমসাময়িক কোনো ব্যাখ্যা, বই, এইগুলো থাকতে হয়, তবে অর্থ থাকতে হবে, লজিক্যাল থাকতে হবে, লজিক থাকতে হয়, তবে আমরা সেটাকে মানতে বাধ্য হই বা ভাবি যে না, এই পথে যেটা এগোচ্ছি। হ্যাঁ, মানে এখন পারি বা না পারি এটা নিয়ে অন্তত ভাববো, এটা নিয়ে তো কখনো আগে ভাবিনি। পিঁড়িতে চড়ে নিয়ে আসা, ওটা তো একেবারে যখন ওই বাল্য বয়সে বিবাহ হতো, 3-3.5 বছরে তুমি তাকে বেনারসি পরিয়ে, গয়না পরিয়ে আনছো, সে হেঁটে আসবে কি করে? সেই জন্যই পিঁড়িতে চড়িয়ে আনা। এখন তোমাকে যদি বলা হয় কেন তুমি পিঁড়িতে চড়বে, তুমি এখন সাবালিকা হয়ে তুমি নিজের আর্থিক দায়িত্ব নিজে বহন করে, বা আর্থিক দায়িত্ব না হলেও দায়িত্ব গ্রহণের মতন একটা বয়সে এসে পৌঁছে তুমি বিবাহ করছো, তুমি কেন পায়ে হেঁটে আসবে না? দুজনে একসঙ্গে হেঁটে এসো, দুটো মানুষ ভালোবাসার উদযাপন করছে, নারী পুরুষ আমি বলবো না, দুটি মানুষ, দুজনে একসঙ্গে এসো,
এই রীতির কথা যেহেতু শুনছি আমরা, একটু যদি লেখা আমাদের পড়ে শোনান। হ্যাঁ, একটা আমি বলছি, মালা বদলের মন্ত্র। হ্যাঁ, আর যারা শুনছেন, দেখুন শ্রোতারা তো নারী পুরুষ নির্বিশেষে, আপনারা প্লিজ রাগ করবেন না। আমরা আসলে দেবী পক্ষটা প্রত্যেক বছরই অন্য রকম ভাবে দেখাতে চাই। হ্যাঁ, রেড়ে করে উঠবেন না, কিন্তু ভাবুন না যে একটা অন্য পথ, অন্য ডাইমেনশন আপনার সামনে খুলে যাবে। এই নিয়ে থাকুন, কারণ আমরা আকাশবাণী প্রত্যেক দিন চেষ্টা করি, মহিলা মহলও চেষ্টা করে, শুধু আমাদের কথা বলা না, আমরা মহিলাদের কথা তো বলি মানুষ হিসেবে। কিভাবে আপনি আগামী দিন পৃথিবীটাকে, চারপাশটাকে সুন্দর করে তুলবেন, সেই প্রচেষ্টাটাই কিন্তু আমাদের থাকে, পিতৃপক্ষ দেবীপক্ষ সব পক্ষে প্রতিদিন। তাই আমাদের অতিথি হিসেবে রোহিণী ধর্মপালকে আমরা পাই, যিনি আরেকটা পথ দেখান, যে পথ তার মা দেখিয়ে গেছে, সেই পথে শুধু বয়ে চলা, যে আমরা যদি চলতে পারি তাহলে বোধহয় আমরা একটা নতুন পথের সন্ধান পাবো। আমাদের সময় প্রায় শেষ, আমরা শুধু একটা ছোট্ট লেখা একটু পড়বো, বলতে বলতে কোথা দিয়ে সময় শেষ হয়ে গেছে, না বললে সম্পূর্ণ হবে না বৃত্তটা, সেই জন্য একটু শুনবো আমরা লেখাটা। হ্যাঁ, যেটা শুরুতে ছিল সেটা হচ্ছে, তাকাও স্নিগ্ধ নয়নে সুলক্ষণে, চিরদিন থাকো পতির সঙ্গে, সঙ্গী জীবনে মরণে। এইটা আমরা করে দিয়েছি, দুজনেই বলবে চিরদিন থাকো আমার সঙ্গে, সঙ্গী জীবনে মরণে। বড় বধূকে বলছে, বধূও বরকে বলছে। কেন বর শুধু বধূকে বলবে? দুজন মানুষ যদি দুজন বন্ধু হতে পারে, তাহলেই তো দেবীপক্ষ অনেকটা এগিয়ে গেল, নয় কি? একদম তাই, একদম। কল্যাণী করো পশুদের মঙ্গল, বর বলছে এখনো তাই। চতুর্থ যে বাক্যটা আর কি, সেটা আবার দুজনে দুজনকে বলছে, সুন্দর রাখো মনটি তোমার, রূপে হও উজ্জ্বল। আগে এটা শুধু বর বধূকে বলতো, আমি মনে করছি বধূই বা বরকে এরম বলবে না কেন, ঠিক, যে সুন্দর রাখো মনটি তোমার এবং রূপে হও উজ্জ্বল। ছেলেদের বিউটি পার্লার কি কম আছে? না। বা ট্রান্স স্কোয়ার মানুষরা কি সাজেন না? এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ ছিল, বীর মাতা হও। একটি মেয়ের শরীর সন্তান ধারণ করা থেকে, প্রসব করা থেকে, মানুষ করা থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কেউ কখনোই একটি মেয়েকে বলতে পারে না তুমি সন্তানের জননী হও, তার সিদ্ধান্ত। সেই জন্যে অনেক বেশি প্রয়োজনীয় একটা শব্দ এখানে যোগ করে দিয়েছি, বীরমাতা হও বাদ সাহসিনী হও। দেবীপক্ষেটা গুরুত্বপূর্ণ কথা নয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহসিনী হও সুখদা কোমলা, মন রাখো দুজনেতে, দুজনে দুজনের প্রতি মন রাখো। মানুষকে দিও শান্তি, শান্তি দিও প্রিয়ে পশুগণে। মানুষ থেকে পশু, গাছপালা, এই সব কিছু নিয়ে কিন্তু বিবাহের কবিতাগুলি, পুরো পরিবেশকে নিয়ে। তো দুটি মানুষের ভালোবাসার উদযাপন, দুটি পরিবারের ভালোবাসা উদযাপন এবং প্রকৃতিকে ভালোবাসার উদযাপন। এই যদি এখন আমরা বিবাহের অর্থটা করি, বিশেষ রূপে দায়িত্ব বহন করা শুধু একজন নয়, দুজনে মিলে এই সব কিছুর দায়িত্ব বহন করবে, তাহলে পৃথিবীটা কেমন সুন্দর হয়ে যায় না? একদমই তো, বলুন, যায় তো পৃথিবীটা সুন্দর হয়ে। আসুন না আমরা নিরন্তর সেই চেষ্টা করি, আর এর চেয়ে ভালো শেষ কথা আর কি হতে পারে। রোহিণীদিও খুব সুন্দর মানুষ, মনটা তো সুন্দর, কারণ সেটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। সব মিলিয়ে অনেক ধন্যবাদ। আর হয় না, ওই আইসবাগের ওপরটাও না একটুখানি ছুঁয়েছি। হ্যাঁ, স্বাভাবিক, আমাদের এত ছোট সময় কি করে সেটাই। ধরবো। তাও যতটুকু ছোঁয়া পেলাম, আমার মনে হয় আমি যেমন সমৃদ্ধ হলাম, আমার শ্রোতারাও সমৃদ্ধ হলেন, যে এভাবেও দেখা যায়। আর এই চেষ্টাটা নিরন্তর আমরা করতে পারি। আপনি খুব ভালো থাকবেন। যখনই আপনাকে ডাকবো, এরকম একটা অন্য ব্যাখ্যার দরকার হবে, তখনই আপনি আমাদের সঙ্গে থাকবেন, এইটা আশা রাখি। নিশ্চয়ই। আপনারাও সবাই খুব ভালো থাকুন। দেবীপক্ষ কেন, প্রত্যেকটা দিন ভালো কাটুক, প্রতিবাদে থাকুক। একদম তাই। আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন রোহিণী ধর্মপাল।